আজ থেকে প্রায় ৬০ বছর আগের কথা। বাঁকুড়ার ছোট্ট একটি গ্রামে বসবাস করত একটি পরিবার। গ্রামের নাম রাজাতলা গ্রাম। গ্রামটি ছিল খুবই সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর এই পরিবার। পরিবারে মাত্র ৩ জন লোক: অতীন, তার স্ত্রী নেত্রকী এবং তাদের একমাত্র ছেলে বিশু, যার বয়স ছিল মাত্র ৭ বছর। অতীন তার বাবা মায়ের একমাত্র সন্তান, তাই তারা মারা যাওয়ার পর তাদের সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হলো অতীন। সম্পত্তি বলতে এমন আর কি, একটা মাটির বাড়ি, সামনে ছোট্ট উঠান, তার বাঁ দিকে রয়েছে একটা মাটির উনান, আর ডান দিকে রয়েছে একটা তুলসী মঞ্চ। আপনি কি গেম খেলার মাধ্যমে বিনোদন নেওয়ার পাশাপাশি আয় করতে চান? এখনই সময় আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আয় বাড়ানোর। এবার ক্রিকেক্সের সাথে ভবিষ্যৎবাণী করে সাইন আপ বোনাস জিতুন ৫,০০০ পর্যন্ত। ক্রিকেক্সে জিলি গেম খেলুন এবং উপভোগ করুন ৫০টি ফ্রি স্পিনের সুবিধা। মাত্র ৫০০ টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান ৩০০ টাকা বোনাস। জন্মদিনে থাকছে ক্রিকেক্সের কাছ থেকে বিশেষ চমক, ১০০০ টাকা বোনাস। জিলি টুর্নামেন্টে অংশ নিয়ে জিতুন প্রতি সপ্তাহে আইফোন 16 প্রো ম্যাক্স এবং ৯০০% সাপ্তাহিক স্লট রিচার্জ বোনাস। অ্যাভিয়েটার গেম খেলুন এবং উপভোগ করুন ১০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ৫০,০০০ পর্যন্ত। আপনার জেতা টাকা তুলুন সুবিধাজনক ও নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। সবাই নিজ নিজ দায়িত্বে গেম খেলবেন। নমস্কার। অতীন এমনিতেই খুব সরল ও সাদাসিধে লোক। বাজার থেকে কম দামে খবরের কাগজ কিনে এনে নানা রকমের ছোট বড় ঠোঙা তৈরি করে সেগুলো দোকানে দোকানে বিক্রি করে সে। তা দিয়ে যতটুকু উপার্জন হয় তাতে তাদের দুবেলা দিব্যি খাবার জুটে যায়। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? সকাল সকাল কোথায় যে যাই। বাবা, মা কাঠ আনতে গেছে, নালে রান্না হবে কি করে? তোর মাকে যে বলে গিয়েছিলাম একটা ব্যাগের মধ্যে ঠোঙাগুলো ভরে রাখতে, সেগুলো কোথায় আছে তুই জানিস? না বাবা, জানি না। ব্যাস নাও, এবার বাড়িতে বসে থাকো আর কি। বাবা বাবা, ওই তো মা এসে গেছে। অতীনের স্ত্রী কোমরে করে কিছু কাঠ নিয়ে এসে উঠানে রাখলো। আরে কি গো গিন্নি, কাল যে বলেছিলাম আমার ঠোঙাগুলো ব্যাগের ভিতরে ভরে রাখতে, সকালে শিউর সাথে দেখা করে বাজারে দিয়ে আসবো। আগে দাঁড়াও তো, একটু জিরিয়ে নি। বাবারে বাবা, কি গরম! আগে দাঁড়াতে গেলে হবে না, ওই যে হুলোটা আছে না, একবারে বজ্জাতের ধাড়ি, কি করেছে জানো? আমার মতো বাড়িতে ঠোঙা তৈরি করে দোকানে দোকানে বিক্রি করা চালু করেছে। আগে আমার কত কত ঠোঙা বিক্রি হতো, কিন্তু এখন আমার অর্ধেক ঠোঙাই বিক্রি হয় না জানো। দেরি করে বাজারে গেলেই দেখবো সব ওই হুলোর থেকে ঠোঙা নিয়ে নিয়েছে, আমার থেকে আর কেউ নেবে না। দাও 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 দেখিনি, ব্যাগখানা দাও, ঝপ করে বাজারে চলে যাই। অতীন বেরিয়ে গেল। যাবার সময় তার স্ত্রী বলল, সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। আর শোনো, আসার সময় একটা লাউ কিনে নিয়ে এসো, রাতে লাউ আলুর ঝোল রাঁধবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। অতীন বাজারে গিয়ে এক দোকানদারকে ঠোঙা দিচ্ছে। ইতিমধ্যে অতীনের এক বন্ধু তাকে দেখতে পেল। আরে অতীন, আর কতক্ষণ বিক্রি বাটা করবি রে? বেলা 12:30 যে বেজে গেল। এই আর কি, এটাই শেষ। আজকের মতো যা ঠোঙা এনেছিলাম ঠাকুরের কৃপায় সব বিক্রি হয়ে গেছে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা রে। তারপর বৌঠান আর বিশু কেমন আছে? ভালো আছে রে সব, তোদের আর ঈশ্বরের কৃপায় আমার ভালোভাবেই চলে যাচ্ছে। জানিস অতীন, ওইখানে সব বলাবলি করছিল আজ বিকেলে নাকি প্রবল বেগে ঝড় বৃষ্টি হবে। সে কি রে, আমার বাড়ির চালটা যে এখনো সারানোই হয়নি। হ্যাঁ, সেই কারণের জন্যই তো আমি খবরটা তোকে শোনালাম। ভাই, তুই কেন তোর বাড়ির চালটা সারাস না বলতো? এমনিতেই একটু আধটু বৃষ্টি হলে তোর বাড়ির চাল বেয়ে জল ভেতরে ঢোকে, সাবধানে থাকিস। এ কথা শুনে অতীনের মনটা খুব খারাপ হয়ে গেল। সে বলল, পলাশ, এখন চলি রে, গিন্নি একখানা লাউ কিনে নিয়ে যেতে বলেছি,
যাই কিনে নিয়ে বাড়ি যাই। অতীন বাজার থেকে বাড়ি ফিরে এসে উঠান থেকেই তার স্ত্রীকে ডাকতে শুরু করলো। গিন্নি, ও গিন্নি, গিন্নি। যাই গো যাই, তুমি এসে গেছো? এই নাও লাউ। দাও দাও, তুমি একটু দাঁড়াও, আমি ঘটি করে তোমার হাত মুখ ধোয়ার জল এনে দিচ্ছি। জানো গিন্নি, শুনলাম আজ বিকেলে নাকি ঝড় জল হবে। তুমি কি করে জানলে? বাজারে পলাশ আমাকে বলল, মোড়ল মশাই নাকি এইসব আলোচনা করছিল। অতীনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই তার স্ত্রীর মন খারাপ হয়ে গেল। সে ওপর দিকে তাকিয়ে চালটাকে ভালো করে দেখল, তারপর বলল, এর আগের বছরই ঝড় জলে চালের অনেক জায়গা ভেঙে গেছে। খড়ের আঁটি আর তালপাতা দিয়েও ঠিকভাবে তো জল আটকানো যাচ্ছে না। একটু বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে ভেসে যায়। এবছরও কি আমাদের চাল ঠিক করা হবে না গো? আচ্ছা, তুমি যে মাঝে মাঝে 2-1 দিনের জন্য শহরে যাও, ওই যে কি যেন এক সাহেব আছে, তার কাছে কাজ করতে, সে তো তোমাকে একটা পয়সাও দেয় না। তুমি বারবার গেছো আর খালি হাতে ফিরে এসেছো। এখন সেই সাহেবকে বলে দেখো না, যদি আমাদের কিছু পয়সা দেয় তাহলে আমাদের চালটা ঠিক করতে পারবো। একটু গলা ঝাঁকিয়ে অতীন বলল, ওই সাহেবেরও অবস্থা এখন ভালো নয় গিন্নি। কি সাহেব বাবু তোমার? লোককে কাজ করিয়ে পয়সা দিতে পারে না? তুমি তো মাঝে মাঝেই শহর থেকে বারবার খালি হাতেই বাড়িতে ফিরে আসো। তুমি যদি পয়সাগুলো পেতে তাহলে আমাদের চালটা কবেই ঠিক করানো হয়ে যেত। কি আর করব গিন্নি, আমাদের কপালটাই খারাপ। অতীনের স্ত্রী নেত্রকী এবার রান্না করতে চলে গেল। এইভাবে চিন্তায় চিন্তায় তাদের বেলা কাটতে লাগলো। ক্রমে রাত হয়ে এলো। ঘরের দাওয়ায় তখন অতীন আর তার ছেলে খেতে বসেছে। নেত্রকী দেবী তাদেরকে খেতে দিচ্ছে। এমন সময় শোনা গেল ঝড়ের শব্দ। ধীরে ধীরে আশপাশের গাছপালাগুলো তুলতে শুরু করেছে। অতীন তো ভয় পেয়ে গেল। ঝড়ে তাদের পুরানো চালাঘরের কি হবে? তারই মধ্যে তারা তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘরের ভেতরে চলে গেল। এতক্ষণে বাইরে তাণ্ডব শুরু হয়েছে। ওরে বাবা, কি জোরে ঝড় বইছে গো! মনে হয় আমাদের চালটা আর থাকবে না। বাইরে শঁ শঁ করে হাওয়া বইছে। এখনো বৃষ্টি শুরু হয়নি। বাইরে তাণ্ডব চালাচ্ছে ঝড়। আর এই ঝড়ের বিভীষিকায় ঘরের এক কোণে জড়সড় হয়ে আছে অতীন আর তার স্ত্রী। বিশ্ব কিন্তু একটুও ভয় পাচ্ছে না। তার সরল মনস সে বুঝতেও পারছে না ঝড়ের কারণে তাদের কতটা বিপদ হতে পারে। এমন সময় মেঘের গর্জন। হে ভগবান, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। তার সাথে ঝড়ের গর্জন যেন আরো বাড়ল। তাদের চালা ঘর থেকে এবার জল পড়তে শুরু করলো ভেতরে। তাদের ঘরের ভেতরে যেখান সেখান দিয়ে জল পড়তে শুরু করলো। অতীন 2-1টা গামলা আর বালতি নিয়ে সেখানে বসিয়ে দিল। এখনো পর্যন্ত তো চালটা আছে।
এটা যদি না থাকে তাদের কি হবে? যেমনি ভাবা তখনই হঠাৎ করে তাদের চালের কিছুটা অংশ উড়ে চলে গেল। ভাগ্য ভালো যে সেটা ঘরের ভেতরের না, দাওয়ার কিছুটা, তাই তারা ঘরে এখনো দিব্যি থাকতে পারছে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল, তাদের ঘরের আর কিছু হলো না। মনমরা হয়ে তারা তিনজনেই ঘুমিয়ে পড়ল। সকালে বাইরে বেরিয়ে অতীন দেখল যতটা ক্ষতি সে আশা করেছিল তার থেকেও অনেক বেশি ক্ষতি হয়েছে। অনেক জায়গারই চাল অনেক পাতলা হয়ে গেছে। হঠাৎ তাকে একজন এসে খবর দিল, অতীন, মোড়ল মশাই সবাইকে ডেকে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমিও আসছি। অতীন বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে অতীন দেখল গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমিদার মশাই কি সব আলোচনা করছেন। জমিদার মশাইয়ের নাম হলো রামনারায়ণ মুখুজ্জে। জমিদার মশাই খুব ভালো মানুষ। তিনি বিপদে আপদে সবাইয়ের পাশে থাকেন, ঠিক যেমনটা আজ আছেন। অতীন একটু হেঁটে সেই জমায়েতে হাজির হলো। সেখানে গ্রামের নায়েব বলে উঠল, কিন্তু এই যে ক্ষতি হয়ে গেছে গ্রামের, এই মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে জমিদার মশাই? তোমরা কেউ ওসব নিয়ে চিন্তা ভাবনা করো না। আমি রামনারায়ণ মুখুজ্জে। বেঁচে থাকতে তোমাদের কারো কোনো ক্ষতি হতে আমি দেব না। যার যা ক্ষতি হয়েছে সব আমি ঠিক করে দেব। নায়েব মশাই, তুমি একটা কাজ করো। যার বাড়ির চাল উড়ে গেছে, যার বাড়ির দেওয়াল পড়ে গেছে, আর যার যা ক্ষতি হয়েছে সব একটা কাগজে লিখে নিয়ে তুমি সন্ধ্যায় আমার সাথে দেখা করো। এই বলে জমিদার মশাই উঠতে যাচ্ছিলেন, এমন সময় মানিক ভাদুড়ি আর তার স্ত্রী কাঁদতে কাঁদতে জমিদার মশাইয়ের কাছে এসে হাজির হলো। তারপর জমিদার মশাইয়ের পায়ের কাছে বসে কাঁদতে লাগলো। জমিদার মশাই বললেন, কি হয়েছে মানিক, কাঁদছো কেন? হুজুর, কিছু একটা করুন হুজুর। হুজুর। কান্না থামিয়ে কি হয়েছে কিছু বলবে? হুজুর, কিছু একটা করুন। কাল রাত্রির থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না হুজুর। হুজুর, কিছু একটা করুন হুজুর। হুজুর। হ্যাঁ, এ তো তাজ্জব ব্যাপার। এই কথা শোনা মাত্র ওই গ্রামের সমস্ত লোকজনের মধ্যে শোরগোল পড়ে গেল। কথাটা শুনে অতীনের মনের ভেতরটা কেমন যেন নড়ে উঠল। গতকাল বিকেল থেকে এখন বেলা 11টা বেজে গেল, এখনো তোমার ছেলেকে পাওনি। তার উপর কালকের ওই কালবৈশাখী ঝড়। বাচ্চা ছেলেটা ওই ঝড় বৃষ্টির মধ্যে সারা রাত গেল কোথায়? গ্রামের বেশিরভাগ লোক তো প্রায় এখানেই রয়েছে। আমাদের সকলকে বলছি, তোমরা কেউ কি মানিকের ছেলে রাখালকে কোথাও দেখেছো? সবার মুখ থেকে একটাই উত্তর এলো, না। জমিদার মানিক ও তার স্ত্রীকে আশ্বস্ত করতে বললেন, তোমরা এখন বাড়ি যাও। এখানে গ্রামের প্রায় প্রত্যেকেই রয়েছে। আমি সকলকেই বলে দিচ্ছি, কেউ যদি তোমার ছেলেকে দেখতে পায় অতি শীঘ্রই সে যেন আমার কাছে তাকে নিয়ে আসে। তারপর আমি তোমার ছেলেকে তোমাদের বাড়ি পৌঁছে দেব। জমিদার মশাই চলে গেলেন। যেতে যেতে জমিদার মশাই নায়েবকে জিজ্ঞাসা করলেন, নায়েব মশাই, এ তো আরো এক গুরুতর বিপদ। তাই তো দেখছি জমিদার মশাই। আচ্ছা, বাচ্চাটা কোনোভাবে পাশের গ্রামে চলে যায়নি তো? নায়েব, তুমি কি যে বলো না। যদি তাই হতো তাহলে তো এতক্ষণে ছেলেরা বাড়ি ফিরে আসতো। মানিকের ছেলের বয়স প্রায় 7 থেকে 8 বছর হবে।
তাছাড়া ওর ছেলে সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াতো। আমার যতদূর ধারণা ও ছেলে হারিয়ে যাওয়ার মতো ছেলে না। পাশের গ্রাম কেন, তুমি ওকে যদি 20 কিলোমিটার দূরে ছেড়ে দিয়ে আসো, ও তাও বাড়ি চলে আসবে। সন্ধ্যের কিছুটা আগে নায়েব ও জমিদার মশাই মিলে কার কি ক্ষতি হয়েছে এই সব নিয়ে আলোচনা করছিল। এমন সময় গ্রামের একজন ছুটে এসে জমিদার মশাইকে বলল, জমিদার মশাই, জমিদার মশাই, মানিকের ছেলেকে পাওয়া গেছে। কি কোথা থেকে পাওয়া গেল? সে আর বেঁচে নেই জমিদার মশাই। তাল দিঘির পাড়ে তার মাথা কাটা দেহটা পড়ে রয়েছে। আপনি শীঘ্রই সেখানে চলুন। তাড়াতাড়ি সবাই সেখানে মশাল নিয়ে ছুটে গেল। গ্রামের অনেক লোক সেখানে জড়ো হয়েছে। মানিক ভাদুড়ি আর তার স্ত্রী কান্নায় একেবারে ভেঙে পড়েছে। ছেলেটার পুরো দেহটা রয়েছে, কিন্তু মাথাটা ধর থেকে কেউ যেন আলাদা করে নিয়ে গেছে। জমিদার মশাই সেখানে বেশিক্ষণ থাকতে পারলেন না। অতীন গ্রামের আরো কয়েকজন মিলে তাকে সান্ত্বনা দিয়ে তার ছেলের মৃতদেহটা একটা জায়গায় পুঁতে দেওয়া হলো। তারপর শোকাগ্রস্ত সবাই বাড়ি ফিরল। জমিদার মশাই এই ঘটনায় খুবই চিন্তিত হয়ে পড়েছেন। রাতে তার ভালোভাবে ঘুম হলো না। পরের দিন সকালবেলা জমিদার মশাই বাড়ির বাইরে বেরিয়েছেন। এমন সময় তিনি দেখতে পেলেন একটা বয়স্ক মহিলাকে। মহিলার পরনে একটা সাদা থান, হাতে একটা লাঠি। বয়স্ক মহিলাটি বলল, ঘোর বিপদ ঘটতে চলেছে রে বাছা, ঘোর বিপদ। কোন বিপদের কথা বলছেন আপনি? আর কে আপনি? আপনাকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। আমি এই গ্রামে থাকি না তো, আমায় দেখবি কি করে? কিন্তু শুনে রাখ, তোদের গ্রামের বাচ্চা ছেলেদের খুব বিপদ। এই গ্রামে এক দুষ্টু কাপালিকের দৃষ্টি পড়েছে। এই বলে বয়স্ক মহিলাটা লাঠি ঠুকে ঠুকে সেখান থেকে চলে গেল। কিন্তু জমিদার মশাই তার কথাটাকে একেবারেই উড়িয়ে দিলেন না। বেলা 11টার দিকে তিনি আবার গ্রামের একটা সভা ডাকলেন। সেখানে সবাইকে নিজের নিজের বাচ্চাদের সাবধানে রাখতে বললেন। সভা যখন শেষের পথে, তখন অতীন জমিদার মশাইকে বললেন, জমিদার মশাই, সকলের বাচ্চা কি সাবধানে থাকার আদেশ কেন দিলেন? দেখো অতীন, মোহনের ছেলের কি অবস্থা হয়েছে তা তো তুমি দেখেছো। আর এটা কোনোভাবেই সম্ভব নয় যে সেদিন রাতের ঝড়ে ওই ছেলেটার মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে। এটা সম্ভব কি তুমি বলো? এটা কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। আজ সকালে আমি একজনের নির্দেশ পেয়েছি, এই গ্রামের সকল বাচ্চার খুব বিপদ। এক কাপালিক সাধুর কুদৃষ্টি পড়েছে আমাদের গ্রামের সকল বাচ্চাদের ওপর। একটা বয়স্কা মহিলা আমাকে সাবধান করে গেছেন। এরপর জমিদার মশাই আর নায়েব চলে গেলেন।
সেই দিন দুপুরের পর পাঁচু হালদার বলে একজনের 8 বছরের মেয়ে নিখোঁজ হয়ে গেল। পরদিন সকালে মাঠে খেজুর তলার কাছে তারও ওই একই রকম ভাবে মাথাবিহীন দেহটা পড়ে থাকতে দেখা গেল। এবার গ্রামের সকলে তো ভয় পেয়ে গেল। অতীন ও অতীনের স্ত্রী এবার বেশ চিন্তায় পড়ল। তাদের ঘরেও তো একটা ছেলে আছে, কি হবে তার? এমনিতেই বিশু খুবই চঞ্চল প্রকৃতির, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, কিন্তু অতীনের স্ত্রী এবার বিশুর বাইরে বেরোনো বন্ধ করে দিল। একদিন সকালে অতীনের স্ত্রী বাড়ির আশপাশটা ঝাড় দিচ্ছিল। বাড়ির এক পাশে পৌঁছে সে একটা দৃশ্য দেখে চমকে ওঠে। সেখানে মাটিতে বেশ কিছু ইট সাজিয়ে একটা চৌকো ঘর করে সেখানে কেউ আগুন জ্বালিয়েছে। সেখানে পোড়া কিছু কাঠও পড়ে আছে। অতীনের স্ত্রী এবার কিছুটা এগিয়ে গিয়ে দেখল সেখানে কিছু ফুল সিঁদুর পড়ে আছে। এই দৃশ্য দেখা মাত্রই অতীনের স্ত্রীর মনের ভয় বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে গেল, কারণ সে বুঝতে পেরেছে যে এখানে একটা হোম বা ওই জাতীয় কিছু কাজ হয়েছে। সঙ্গে সঙ্গে তার মাথায় একটাই চিন্তা এলো, হয়তো সেই তান্ত্রিকের দৃষ্টি পড়েছে তার ছেলের ওপর, তাই সে এখানে এসে এইরকম কুকর্ম করেছে। এরপর আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সে বাড়ি ফিরে এলো। তারপর ছেলেকে জড়িয়ে ধরে চুপ করে ঘরের মধ্যে বসে রইল। অতীন তখন গিয়েছিল বাজারে ঠোঙা বিক্রি করতে। অতীন বাড়ি ফিরতে তার স্ত্রী তাকে সব ব্যাপারটা খুলে বলল। বাড়ির পেছনে নিয়ে গিয়ে সবটা দেখালো। অতীন সব দেখেও কোনো কথা বলল না। সেখান থেকে ঘরে ফিরে এসে সে তার স্ত্রীকে বলল, ভয় পেও না গিন্নি, ওসব কিছু না, তুমি ওইসব নিয়ে বেশি ভেবো না। আর কলকাতা থেকে সাহেবের ডাক এসেছি, মনে হয় সব পাওনা গন্ডা মিটিয়ে দেবে। আসি গো গিন্নি। পরদিন দুপুরবেলা অতীনের স্ত্রী তার ছেলে বিশুকে ঘরে শুইয়ে জল আনতে গিয়েছিল। ফিরে এসে সে দেখল ঘরে বিশু নেই। এরপর সে কলসি রেখে বাড়ির আশেপাশে ভালো করে খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও বিশুকে খুঁজে পেল না সে। আশপাশের বাড়িগুলোতে অতীনের স্ত্রী তার ছেলে বিশুকে খুঁজতে শুরু করলো। শেষমেশ খুঁজতে খুঁজতে সে জমিদার বাড়িতে এসে পৌঁছায়। জমিদার মশাইকে কাঁদতে কাঁদতে সব কিছু খুলে বলে সে। জমিদার মশাই দুজন লোককে তার ছেলেকে খোঁজার নির্দেশ দিল। গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও বিশুকে পাওয়া গেল না। তারা জমিদার বাড়িতে ফিরে এলো, কিন্তু অতীনের স্ত্রী কিছুতেই ব্যাপারটা মানতে পারছে না। রাত হয়ে গেছে, তখনও সে এদিক ওদিক খুঁজেই চলেছে তার ছেলেকে। নিশুতি রাত, ফাঁকা রাস্তায় সে একা ঘুরে বেড়াচ্ছে,
তার ছেলের নাম ধরে ডেকে চলেছে। বিশু, বিশু। নেত্রকী যেন তার ছেলের শোকে একেবারে পাগল হয়ে গেছে। বিশু, বিশু, আরে ও বিশু। ছেলেকে খুঁজতে খুঁজতে একটা শ্মশানের পাশে এসে পৌঁছায় নেত্রকী। সেখান থেকে জঙ্গলের দিকে তাকিয়ে সে দেখতে পায় কিসের একটা যেন আলো জ্বলছে। আস্তে আস্তে সেই দিকে এগিয়ে যেতে থাকে সে। সেখানে পৌঁছে একটা গাছের আড়াল থেকে সে দেখতে থাকে তান্ত্রিক ধুনি জ্বালিয়ে বসে রয়েছে জঙ্গলের একটা গাছের গোড়ায়। সামনে এক দেবী মূর্তি, আর তার পাশেই রয়েছে একটা হাঁড়ি কাঠ, আর তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে বিশু। অতীনের স্ত্রী সেই দিকে ছুটে যেতে লাগলো। কে তুমি? আর আমার ছেলেকে ওইভাবে হাড়ি কাটে ঝুলিয়ে রেখেছো কেন? ও তোমার কি ক্ষতি করেছে? তুই ওর মা? হ্যাঁ, তোর ছেলে কিছু হবে না রে, খালি ওকে আমি একটু বলি দেব। এর আগেও আমি অনেক ছেলেকে মুক্তি দিয়েছি, তোদের পাশের গ্রামে অনেক ছেলেকে বলি দিয়েছি এর আগে। কেন জানিস? কারণ 108টা বলি সম্পন্ন করতে পারলে আমি সর্বশক্তিমান হয়ে যাব, সর্বশক্তিমান। তোদের ওই পাশের গ্রামে 40টা বাচ্চাকে আমি বলি দিয়েছি, কিন্তু তারপর ওই গ্রামের লোকেরা সচেতন হয়ে গেছে, তাই আর ওখান থেকে বাচ্চা সরাতে পারছিলাম না, তাই তো তোদের গ্রামে আস্তানা গেড়েছি। তুই তোর সন্তানকে ভুলে যা মা, তুই তোর সন্তানকে ভুলে যা। শয়তান, আমার ছেলেকে তুই বলি দিবি? আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনো না। কাপালিক তখন সেটা দেখে অতীনের স্ত্রীকে তার শক্তি প্রয়োগ করে ভিঁধে ফেলল। ছটপট করতে থাকে নেত্রকী, কিন্তু সে কিছুতেই আর এগোতে পারে না। কাপালিক কিন্তু সেই দিকে কান দিল না। সে বিশুকে ধরে হাঁড়ি কোপে আটকে দিল। তারপর খড়গ উঁচিয়ে মন্ত্রোচ্চারণ করতে লাগলো। চামুন্ডাই নমঃ। জয় মা। মন্ত্রোচ্চারণ করতে করতে সে বলি দিতে যাবে, এমন সময় তার খড়গ আটকে গেল বাতাসে। চারিদিকে একটা হাওয়া বইতে শুরু করেছে। আশপাশের জঙ্গল যেন এবার কেঁপে উঠছে। তান্ত্রিক মুখ ফিরিয়ে দেখল অতীন এসেছে। সে তার শক্তি বলে কাপালিককে স্থির করে দিয়েছে। কিছুক্ষণ পর কাপালিকের আড়ষ্ট দেহ মুক্তি পায়। সাথে সাথে সে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কে তুই? অতীন এবার চিৎকার করে বলে উঠল, আমি আমি তোর জম, আমি কনিষ্ক তান্ত্রিক। অহংকারী কাপালিক উচ্চস্বরে বলল, সে তুই যেই তান্ত্রিকই হোস না কেন, তুই জানিস তুই কার সাথে লড়তে এসেছিস? জানি, তুই এক পাষণ্ড হত্যাকারী কাপালিক দুর্গাশঙ্কর। তুই কি জানিস যে বাচ্চাটাকে তুই বলে দিতে যাচ্ছিস সে আমার ছেলে? আজ তোর শেষ দিন, আজ আমি তোকে বিনাশ করব। আমাকে মারবি তুই? হ্যাঁ? এরপর শুরু হলো দুজনের মধ্যে মন্ত্রের দ্বন্দ্ব।
মন্ত্রের শক্তিতে কাপালিক অতীনকে মেরে ফেলতে চায়। অতীনও কিছু কম যায় না, সে তার প্রতিটা মন্ত্রকে নিরস্ত করে দিচ্ছে। এরই মধ্যে অতীনের স্ত্রী বুঝতে পারল যে তার আড়ষ্ট ভাব কেটে গেছে। সে ছুটে গিয়ে বিশুকে কোলে তুলে নিল। অতীন এবার চিৎকার করে উঠল, বলল, আজ তোর শেষ দিন, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা। কনিষ্কতান্ত্রিক এবার চোখ বুঝল, তারপর মন্ত্রোচ্চারণ করতে লাগলো। তার মন্ত্রোচ্চারণে যেন কেঁপে উঠল গোটা জঙ্গল। কাপালিক একেবারে স্থির। সে নিজেকে অনেক চেষ্টা করেও নাড়াতে পারছে না। এবার কাপালিকের গায়ে আগুন লেগে গেল। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর চিৎকার করতে করতে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেল কাপালিক। অতীন ছুটে গেল তার স্ত্রী আর তার ছেলের কাছে। অবাক হচ্ছ গিন্নি? হওয়াটাই স্বাভাবিক। তন্ত্র সাধনার ইচ্ছা ছিল আমার ছোটবেলা থেকে। শহরে যে সাহেবের কাছে যাই, উনি আসলে আমার গুরু, ত্রান্ত্রিক মহারাজ বিশ্বম্বরনাথ। ঘরের পাশে যে তুমি যজ্ঞের সামগ্রী দেখেছিলে, সেখানে আমি সাধনা করছিলাম। আজ এই তন্ত্র সাধনা আমার সার্থক গিন্নি, সার্থক। এই তন্ত্র সাধনার বলে আমি আমার ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। চলো গিন্নি, চলো, বিশুকে নিয়ে বাড়ি চলো। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।